আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে অ্যাড্রিনালিনের ইয়েটা সিনথেসিস এবং শুরুটা যে ছবিটা শুরু করছিলাম সেটা এখন দেখতে পাচ্ছ সবাই, আর কথা জিজ্ঞেস করবো না। টাইরোসিন থেকে আমাদের তৈরি হয় টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে বাই দ্য টাইরোসিন হাইড্রোক্সিলেজ। টাইরোসিন থেকে হয় ডোপা। ডোপার অর্থ হচ্ছে ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানিন, তাই তো? ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানিনটা আমরা জিজ্ঞেস করি ডোপার অর্থ কি, ফুল ফর্ম কি। ডোপা থেকে হয় ডোপামিন বাই দ্য ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম, ঠিক আছে? ডোপামিন থেকে এই যে এই পর্যন্ত সে ইয়েতে সাইটোপ্লাজমে তৈরি হয়েছিল, এখন সে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালের ভেতরে যে ভেসিকল গুলো আছে ওগুলোর ভিতরে ঢুকে যাবে। ওখানে ডোপামিন থেকে হবে নরএপিনেফ্রিন। ওই ভেসিকলের ভিতরে এই এনজাইমটা থাকে, ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম। এইটা ডোপামিন থেকে নরএপিনেফ্রিন তৈরি করে। এই নরএপিনেফ্রিনটা তখন স্টোর থাকবে এবং যখন অ্যাকশন পটেনশিয়াল হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম ঢুকবে, নিউরোট্রান্সমিটার গুলোর যে ভেসিকলে জমা আছে সেগুলোকে টেনে নিয়ে নিউরনাল মেমব্রেনের সাথে ফিউশন করবে এবং আলটিমেটলি ফিউশন পয়েন্ট রাপচার হয়ে এক্সোসাইটোসিস মেকানিজমের মাধ্যমে নরএপিনেফ্রিন নার্ভ টার্মিনালে রিলিজ হবে সিনাপটিক ক্লেফটে। রিলিজ হওয়ার পরে আচ্ছা, তোমরা কি আমাকে ভিডিওতে দেখতে চাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম। ম্যাডামকে দেখতে পাচ্ছ? আচ্ছা জি ম্যাম। দেখো ম্যাডামকে। ক্লাস মনে হতে হলো একটা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন হতে হলে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে নেই। না থাকার জন্য সে অ্যাড্রিনালিনে কনভার্সন হতে পারে না এবং আলটিমেটলি অ্যাড্রিনালিনটা রিলিজ হতে পারে না। এই যে নরএপিনেফ্রিনটা রিলিজ হলো নার্ভ টার্মিনালে, সেটা গিয়ে যখন আবার অ্যাড্রিনাল মেডালাতে যে ইয়েটা এনজাইম ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইমটা থাকে, ওর মাধ্যমে অ্যাড্রিনাল মেডালাতে নরএপিনেফ্রিন ইজ কনভার্টেড ইনটু এপিনেফ্রিন, ঠিক আছে? এবং অ্যাড্রিনাল মেডালা থেকে এই বেশি পরিমাণে এই এপিনেফ্রিন রিলিজ হবে এবং অল্প পরিমাণে নরএপিনেফ্রিনও রিলিজ হয়, ঠিক আছে? আচ্ছা, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হওয়ার পরে তাদের আলটিমেটলি রেসপন্স গুলো দেখালো। এই যে রিলিজের ইয়েটা দেখালাম, রেসপন্স হচ্ছে তাদের রিসেপ্টরের সাথে তারা বাইন্ড করবে এবং আলটিমেটলি তারা রেসপন্স দেখাবে। সেটা রিসেপ্টর হতে পারে আলফা অথবা বিটা, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 যে কোনো কিছু হতে পারে। রেসপন্স দেখানোর পরে এখন তাদের ফাংশন যখন ওভার করতে হবে তখন হচ্ছে গিয়ে তাদেরকে মেটাবলিক ডিগ্রেডেশন অথবা আপটেক অথবা ডিফিউশন, এই তিনটা ছিল আমাদের ফেট। তবে আপটেক মেকানিজম এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম রেসপন্সিবল ফর টার্মিনেশন অফ অ্যাকশন, নট মেটাবলিজম। ম্যাক্সিমাম মেটাবলিজম না, ম্যাক্সিমাম কি আপটেক মেকানিজম। আপটেক যদি নিউরনাল পার্টে হয় সেটাকে আমরা বলবো আপটেক 1, আর যদি নন নিউরনাল পার্টে হয় যেমন টিস্যুতে তখন সেটা নাম হবে আপটেক 2। এই আপটেক 1 এবং 2 তে আলটিমেটলি ম্যাক্সিমাম 70 to 80% ফাংশন অফ দ্য নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন রিমুভাল হয়ে যাবে। হ্যাঁ, আপটেক হয়ে কোথায় যাবে? নিউরনাল পার্টে। এই যে দেখো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে গেছে, ওখান থেকে সে আবার ভেসিকলের ভিতরে গিয়ে জমা থাকবে যতক্ষণ না পর্যন্ত নেক্সট সাকসেসিভ অ্যাকশন পটেনশিয়াল আসে। এরপরে আবার রিলিজ হবে এবং সেম ঘটনা ঘটতে থাকবে। আর ফেট হচ্ছে গিয়ে সে মেটাবলিক ডিগ্রেডেশন। মেটাবলিক ডিগ্রেডেশন হতে হলে কোন এনজাইম দরকার হয়? একটা হচ্ছে, আচ্ছা রিলিজের ঘটনাটা কি এখনো আর কোনো কনফিউশন আছে? রিলিজ কিভাবে হচ্ছে? না ম্যাম। নাই তো না? এই যে অ্যাকশন পটেনশিয়াল, ক্যালসিয়াম চ্যানেল, তারপরে সে ড্র করবে, এটা তো বলেছি না? টার্মিনেশন বললাম 70% বাই দ্য রিআপটেক আর 20 to 30% বাই দ্য মেটাবলিজম, আর কিছুটা ডিফিউশন হয়। আপটেক আবার দুই রকম, এটা ডিফারেন্সটা একটু করে রাখবো, অনেক সময় আসে। আর আপটেকের পরে ফেট যেটা যেটা ওই সিনাপটিক মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয় সেইটা। হ্যালো, তোমরা কি আছো? আছি ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে না।
মেটাবলিক ডিগ্রেডেশনের মাঝে আমরা দুটো এনজাইমের নাম বললাম, মনোঅ্যামাইনো অক্সিডেজ এবং ক্যাটেকোলোমিথেল ট্রান্সফারেজ। যদি মনোঅ্যামাইনো অক্সিডেজ দিয়ে প্রথমে হয় তাহলে সেটা হবে নরএপিনেফ্রিন অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেসের মাধ্যমে হবে 3,4 ডাইহাইড্রোক্সি ম্যান্ডেলিক অ্যাসিড, যেটা আলটিমেটলি ক্যাটেকোলোমিথেল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে কাজ করে 3-মিথক্সি 4 হাইড্রোক্সি ম্যান্ডেলিক অ্যাসিড বা ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড হয়। এই বানানটা খেয়াল রাখো, জিজ্ঞেস করি। এই ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড আলটিমেট এন্ড প্রোডাক্ট অফ দ্য মেটাবলিজম অফ দ্য ক্যাটেকোলামাইন। এটা ইউরিন দিয়ে নর্মালি এক্সক্রিশন হয়। নর্মালি দেখা যায় যে 5 মিলিগ্রাম পার আওয়ারের কম দেখা যায় নর্মালি। আর যদি এর চেয়ে বেশি হয় ইউরিনে, তখন আমরা বুঝবো যে বেশি বেশি করে তৈরি হচ্ছে নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন। এবং আমরা জানলাম যে এপিনেফ্রিন তৈরি হয় অ্যাড্রিনাল মেডুলা থেকে। তাহলে মেডুলাতে যদি কোনো টিউমার হয় তাহলে আলটিমেটলি এই টিউমারাস কন্ডিশনটা ইন্ডিকেট করে যে ইউরিনে বেশি বেশি করে মেটাবলিক এন্ড প্রোডাক্ট আসছে, বিএম এর বেশি সিক্রেশনটা। এবং সেই টিউমারাস কন্ডিশনটার নাম হচ্ছে ফেওক্রোমোসাইটোমা। ঠিক আছে এই পর্যন্ত? এই পর্যন্ত ঠিক আছে? জি ম্যাম। তাহলে মনোঅ্যামাইনো অক্সিডেজ কোথায় থাকে, কাউন্ট কোথায় থাকে, এটা মনে রাখতে হবে, কারণ এটা দ্বারা আমরা অনেক কিছু ড্রাগের ব্যাপার স্যাপার বলেছি, মাও ইনহিবিটরের সাথে বলেছি। মাও আবার 2 রকম আছে, এ আর বি, এগুলো একটু ডিফারেন্সটা বলেছি, একটু পড়ে রাখবো। চিজ রিঅ্যাকশন ম্যাম প্রথম দিকে কি বলো। ম্যাম প্রথম দিকে ওই এমএও দিয়ে যেটা হচ্ছে ওটা কি এক্সক্রিট করে না? এমএও কেন? মাও মাও মানে কি? মাও মানে কি বল? জয়িতা, কে বলছ কথা? মা মানে কি বলো না, এতক্ষণ ধরে মা মা উচ্চারণ করছি। MAO এটা মনোঅ্যামাইনো অক্সিডেজ। এবার বল প্রশ্নটা আবার। মনোঅ্যামাইনো অক্সিডেজ দিয়ে ম্যাম ওইদিকে কি ম্যাম ইউরিন দিয়ে এক্সক্রিট করে না, শরীরে জমা থাকে? মাও মনোঅ্যামাইনো অক্সিডেজ এনজাইমটা। হ্যাঁ ম্যাম, ওখান থেকে মানে ওই সাইডে যে ভ্যানিলিল মেন্ডেলিক অ্যাসিডটা হচ্ছে সেটা কি এক্সক্রিট করে না? কোন সাইটের? যে অ্যাড্রিনাল মেডুলা থেকে যেগুলো তৈরি হচ্ছে? ইয়েস ম্যাম। সেটাই তো এক্সক্রিশন হয়, বুঝো নাই কথাটা? বেশি বেশি করে যখন তৈরি হবে তাহলে বেশি বেশি মাও ইনহিবিটরস গুলো যদি কেউ ইউজ করে তাহলে যে চিজ রিঅ্যাকশন হয় সেই ঘটনাটা আমরা বলেছি, আবার একটু বলতেছি। পনির, যেটা পনিরে প্রচুর পরিমাণে টাইরামিন থাকে। এখন কিন্তু আমরা জানি টাইরামিন মানে কি। টাইরামিন হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্পাথোমাইমেটিক ড্রাগ। ও নিজে এর ভিতরে ভেসিকুলার ভিতরে ঢুকে নরএপিনেফ্রিন রিলিজ করায়, সেই নরএপিনেফ্রিনটা গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে রেসপন্স দেখায়। এভাবে সে ইনডাইরেক্টলি কাজ করে, এই জন্য এটার নাম ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্পাথোমাইমেটিক ড্রাগ। টাইরামিন আমরা পনিরে থাকে, যেটা আমরা খাই, কিন্তু যখন আমরা খাই নর্মালি তখন আমাদের যে জিআইটি তে মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর আছে, ওই এনজাইমটা কিন্তু এই টাইরামিনকেও মেটাবলিজম করে ফেলে। ফলে হয় কি, সে নার্ভ এন্ডিং এ ঢুকতে পারে না, নার্ভ এন্ডিং এ না যেতে পারলে রিলিজ করাতে পারবে না, আর রিলিজ অফ নার্ভ আমাদের হবে না। কিন্তু যারা মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর খাচ্ছে অ্যাজ আছো আমার সাথে? জি ম্যাম আছি। বুঝি না তো। আল্লাহ। মাও ইনহিবিটর যারা খাবে তাদের তো এই ইনহিবিশনটা হবে না, টাইরামিন তাদের জন্য বেশি বেশি করে নার্ভে নিয়ে ঢুকে যাবে, তখন সে বেশি বেশি করে নরএপিনেফ্রিন রিলিজ করিয়ে হাইপারটেনসিভ ক্রাইসিস করতে পারে। এটাকে আমরা বলছি চিজ রিঅ্যাকশন। ঠিক আছে, ভাইবার কোশ্চেন, শর্ট নোটে কোশ্চেন।
তারপরে আসো রিসেপ্টর গুলো। আমরা জানি আলফা 1, আলফা 2, বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টর। আর রিসেপ্টর গুলো থাকে কোথায় সেটা এবং তার মলিকুলার মেকানিজমটা খেয়াল করতে হবে। এপিনেফ্রিনের স্ট্রাকচারের জন্য বিটা 2 প্রতি 4 to 5 ফোল্ড বেশি অ্যাফিনিটি দেন নরএপিনেফ্রিন, যার জন্য নরএপিনেফ্রিনের কোনো বিটা 2 প্রতি অ্যাফিনিটি না থাকার জন্য ব্রঙ্কোডাইলেশন উইল নট বি প্রোডিউসড বাই নরএপিনেফ্রিন, লেস ইফেক্ট বা নো ইফেক্টের জন্য। সাইট কোথায় আছে এটা মনে রাখতে হবে। আমরা স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এবং এভাবে যদি ভাগ করি, স্মুথ মাসেলে আবার আছে আইতে সিলিয়ারি মাসেলে বিটা 2 রিসেপ্টর, যেখানে তার কাজ হচ্ছে ডাইলেটেশন, ডাইলেটর পিপিলি ইয়েটা সিলিয়ারি মাসেলে রিল্যাক্স করে দিবে, আর সিলিয়ারি মাসেলে কন্ট্রাকশন করে M3। ডাইলেটর পিপিলি যেটা রেডিয়াল মাসেল, গোল গোল যদি চিন্তা করে পিপিলটারে কনস্ট্রিক্ট করার জন্য হচ্ছে সার্কুলার মাসেল, আর টেনে ধরার জন্য হচ্ছে রেডিয়াল মাসেল। এই রেডিয়াল মাসেলে থাকে হচ্ছে তোমার আলফা 1। আলফা 1 যখন টেনে ধরছে তখন পিপিলটা ডাইলেট হবে, আর পিপিল ডাইলেট হওয়া মানে হচ্ছে মাইট্রিয়াসিস। তাহলে এপিনেফ্রিন করবে মাইট্রিয়াসিস আর অ্যাসিটাইলিন করবে মায়োসিস। ঠিক আছে, এই আইয়ে তাহলে এই দুটো ইফেক্ট। আর হচ্ছে ব্রঙ্কাসে আলফা 1 স্মুথ মাসেল অফ দ্য ব্রঙ্কাসে আলফা 1 ও থাকতে পারে, বিটা 2 ও থাকতে পারে। আলফা 1 এর সাথে যদি কখনো বাইন্ড করে তাহলে হবে ব্রঙ্কোকনস্ট্রিকশন, আর যদি বিটা 2 এর সাথে বাইন্ড করে তাহলে হবে ব্রঙ্কোডাইলেশন। ঠিক আছে, জিআইটি তে স্ফিংটার মাসেল আছে আর নন স্ফিংটার মাসেল আছে। লংজিটিউডিনাল নন স্ফিংটার মাসেল গুলোতে মূলত বিটা 2 রিসেপ্টর, যার কাজ হচ্ছে রিল্যাক্সেশন করা। আর স্ফিংটার মাসেল যেটা সার্কুলার মাসেল, ওখানে আলফা 1 থাকে এবং কনস্ট্রিকশন করে। তাহলে জিআইটি তে অ্যাড্রেনার্জিক নার্ভ স্টিমুলেশন ইফেক্টটা কি দেখো, লংজিটিউডিনাল মাসেল গুলো রিল্যাক্স করে ফেলবে আর স্ফিংটারটা কন্ট্রাকশন করবে, তাহলে আমার ডেফিকেশনটা হবে না, কনস্টিপেশন উইল বি দ্য রেজাল্ট। ঠিক আছে, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে তোমরা একটু হ্যাঁ হু করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার সাথে আসো, নাহলে আমি বুঝছি না। ওকে ম্যাম। ইয়েস ম্যাম, নো ম্যাম, এই ম্যাম একটু প্যাপে করো ক্লাসের মতো। আল্লাহ, ব্লাডারের ক্ষেত্রে দেখো ডেট্রোসার মাসেল মানে স্মুথ মাসেল, সেখানে বিটা 2 রিসেপ্টর, ওখানে সে রিল্যাক্স করে দেয়। আর স্ফিংটার যত স্ফিংটার সেখানে আলফা 1 এবং তার কাজ হচ্ছে কন্ট্রাকশন করা। তাহলে আলটিমেটলি ব্লাডারের ক্ষেত্রেও রিটেনশন অফ ইউরিন হবে। ঠিক আছে, ইউট্রাসে বিটা 2 রিসেপ্টর, যেখানে তার কাজ মূলত হচ্ছে রিল্যাক্সেশন, আলফা 1 এর সাথে যদি বাইন্ড করে তাহলে কন্ট্রাকশন করবে। সেমিনাল ট্র্যাক্টে আলফা 1 রিসেপ্টর কন্ট্রাকশন। এই চারটা আমি বারবার বলছি, এই চারটা মানে কি বলবো, হিফজো করে ফেলো, একদম আত্মস্থ করে ফেলো। হ্যাঁ, এই চারটা তুমি যদি ভুলে যাও তাহলে তুমি কোনো রেসপন্স মনে রাখতে পারবে না, আর কোনো রেসপন্স যদি মনে না রাখতে পারো তাহলে আলটিমেটলি তোমার কি হবে, ভুলে যাবে কন্ট্রাকশন না রিল্যাক্সেশন। এই একবার কনফিউশন যখন আসবে তুমি টুপ করে একটা কুয়ার মাঝে পড়ে যাবা, ওই কুয়ার থেকে তোমার আর কেউ টেনে তুলতে পারবে না। ঠিক আছে, জি ম্যাম। স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল, যেখানে খুবই ইম্পর্টেন্ট রেসপন্স মনে রাখা খুবই জরুরি আমাদের। আমরা মনে রাখবো ব্লাড ভেসেলে 2 রকম রিসেপ্টর পাবো, একটা হচ্ছে আলফা 1, যখন আলফা 1 এর সাথে ক্যাটেকোলামাইন গুলো বাইন্ড করবে তখন হবে কনস্ট্রিকশন, আর বিটা 2 এর সাথে যখন বাইন্ড করবে তখন ডাইলেটেশন। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন বা ভ্যাসো ডাইলেটেশন দুটোই যে কোনো একটা রেসপন্স ডিপেন্ড করবে কিসের উপরে, কার সাথে সে বাইন্ড করলো। ব্লাড ভেসেল বিটা 2 এর সাথে নরএপিনেফ্রিন বাইন্ড করবে না, তাহলে ভ্যাসোডাইলেশন সে করতে পারবে না। এতক্ষণ পর্যন্ত স্মুথ মাসেল বললাম, এখন আসো কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলে মূলত মনে রাখবা তুমি বিটা 1, যেখানে তার কাজ হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বাড়ানো। স্কেলেটাল মাসেলে বিটা 2 রিসেপ্টর থাকে, যেখানে যদি ক্যাটেকোলামাইন গুলো বাইন্ড করে তখন বা সিম্পাথোম্যাগনেটিক ট্রেমর কেন হয়, হোয়াইট ফাইবার এবং রেড ফাইবার আছে স্কেলেটাল মাসেলে, যারা অ্যাসিনক্রোনাইজড কন্ট্রাকশন হয়। অ্যাসিনক্রোনাইজড কন্ট্রাকশন হওয়ার জন্য আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ট্রেমরটা রেজাল্ট হবে, ট্রেমর। হ্যালো হ্যালো, জি ম্যাম। বুঝছো কেন ট্রেমর হবে? জি ম্যাম। স্কেলেটাল মাসেলে বিটা 2 রিসেপ্টর জন্য। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না।
লিভারের ইফেক্টটা খেয়াল থাকবে। হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস করানোর মাধ্যমে এই যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা এই কাজটা করলো। তাহলে দেখো আমাকে এইখান থেকে ক্লিনিক্যাল কি ইনফরমেশন মাথায় নিতে হবে। এক হচ্ছে যে পেশেন্টটা ইনসুলিন নিচ্ছে ডায়াবেটিসের জন্য, তার যদি কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, তার যদি সাথে ব্লাড প্রেশার থাকে, আমি যদি বিটা ব্লকার দিয়ে দেই তাহলে আমি এই রিসেপ্টর ইনডিউসড রেসপন্সটা আমি বন্ধ করে দিলাম। তাহলে ওর যদি ইনসুলিনের দিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়, ওর কিন্তু রিকভারিটা আমি বুঝতে পারবো না, কারণ আমি সিম্প্যাথিক ব্লক করে দিছি। রিকভারিটা হবেও না, আর হইলেও সিম্প্যাথি মানে হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, তোমাদেরকে জিজ্ঞেস করবো এন্ডোক্রাইন পড়ানোর পরে যে আমরা বুঝবো কেমন করে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। তখন বলতে হবে যে গ্লুকোজ বাড়ানোর জন্য সিম্প্যাথিক স্টিমুলেশন হবে। সিম্প্যাথিক স্টিমুলেশনটা তো আর এখন তুমি বন্ধ করে দিচ্ছ বাই দ্য বিটা ব্লকার, তাহলে আননোটিসড হাইপোগ্লাইসেমিক শকে পেশেন্ট কিন্তু মারা যাবে। তাহলে এটা কি ভালো? অফ করো, এটা হচ্ছে আননোটিসড হাইপোগ্লাইসেমিক শকে পেশেন্ট যেন মারা না যায় সেজন্য বিটা ব্লকার গুলো এদের ক্ষেত্রে দেওয়া যাবে না, বা দিলেও সাবধানে থাকতে হবে। এটাই হচ্ছে ক্লিনিক্যাল ইনফরমেশন, বুঝছো? জি ম্যাম। মাইরুল ম্যাম একটু শোনা যাচ্ছে, একটু শোনা যাচ্ছে না, মাঝে মাঝে রেসপন্স করতে হবে তো। আরে এখানেও একটু শোনা যাচ্ছে একটু শোনা যাচ্ছে না, এটা কেমন কথা হইলো? ল্যাপটপে ফ্যাট সেলে আরে কানেকশন আনস্টেবল, খুব কানেকশনটা খুব আনস্টেবল। ফ্যাট সেল যেটা ওখানে লাইপোলাইসিস করে, স্যালাইভারি গ্ল্যান্ডে এগুলো ইম্পর্টেন্ট ইফেক্ট না, এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সেগুলো এগ্রিগেশন করে। মাস্ট সেলে হচ্ছে হিস্টামিন রিলিজ ইনহিবিশন করে, এটা খুব জরুরি, কারণ হিস্টামিন রিলিজ ইনহিবিশন করা মানে হচ্ছে বিটা 2 অ্যাগোনিস্ট ড্রাগ আছে, তার মাসে বিটা 2 এর সাথে বাইন্ড করে হিস্টামিন রিলিজ বন্ধ করে দিয়ে আলটিমেটলি তারা কিন্তু অ্যালার্জিন রিলিজটা বন্ধ করে দিয়েও কিন্তু ব্রঙ্কাসে কনস্ট্রিকশনটা প্রিভেন্ট করবে। এভাবে তাদের অ্যাজমাতে রোল আছে, ঠিক আছে? বিটা 2 অ্যাগনিস্ট গুলো সরাসরি ব্রঙ্কোডাইলেশন করা ছাড়াও মাস্ট সেলে ইনহিবিশন অফ হিস্টামিন রিলিজ করার মাধ্যমে অ্যাজমাতে হেল্প করবে। হ্যাঁ, এই রোলগুলো খেয়াল রাখবা। অ্যাড্রেনার্জিক নার্ভ টার্মিনালের ইফেক্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তুমি জানো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে 2 রকম রিসেপ্টর আছে, যেটা এখন আমি স্ক্রিনে দেখাচ্ছি। আলফা 2 আছে, বিটা 2 আছে। যখন তোমার সিনাপটিক ক্লেফটে নরএপিনেফ্রিন কম থাকবে তখন সে বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আর বিটা 2 এর সাথে বাইন্ড করলে নরমাল রিলিজের মেকানিজম যেটা দেখিয়েছি সেগুলা ঘটনা ঘটতে থাকবে। বিটা 2 এর সাথে বাইন্ড করলে বিটা 2 হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, জিএস স্টিমুলেশন করবে অ্যাড্রেনাল সাইক্লেসকে, সাইক্লিক এমপি পারবে, আলটিমেটলি এক্সাইটেটরি ইফেক্ট গুলো হবে। তো এক্সাইটেটরি ইফেক্টের মাধ্যমে প্রথমে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে ক্যালসিয়াম ঢুকে ভেসিকল গুলোকে নিয়ে নরএপিনেফ্রিন রিলিজ করা দিবে। তাহলে বিটা 2 এর সাথে যখন বাইন্ড করবে সে নরএপিনেফ্রিন রিলিজটা বাড়াবে। আর আলফা 2 এর কথা বলেছি যে এটা হচ্ছে জিআই প্রোটিন মেডিয়েটেড, তাহলে ইনহিবিশন করে ফেলবে। ইনহিবিশন অফ অ্যাড্রেনাল সাইক্লেস করলে সাইক্লিক এমপি বাড়বে না, তাহলে আলটিমেটলি নিজেই নিজের রিলিজটাকে বন্ধ করে দিবে। তাহলে বেশি বেশি করে যখন সিনাপটিক ক্লেফট নরএপিনেফ্রিন সে গিয়ে তখন বাইন্ড করতেছে আলফা 2 এর সাথে, অটো ইনহিবিটর রিসেপ্টর হিসেবে আলফা 2 কে জন্য আমরা চিনবো। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আলফা 1 কোথায় থাকে? মূলত ভাস্কুলার স্মুথ মাসেলে থাকে, এছাড়া পিপিলারি ডাইলেটর মাসেলে, পাইলোরেটর স্মুথ মাসেল, প্রোস্টেট, আর অল্প পরিমাণ হার্টটা বলার দরকার নাই। তাহলে স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল যদি বলে থাকি বা সেক্ষেত্রে আলফা 1 এর রেসপন্স হচ্ছে কনস্ট্রিকশন, আর আলফা 2 থাকে মূলত অ্যাড্রেনার্জিক এবং কিছু কোলিনার্জিক নার্ভ টার্মিনাল, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, সেখানে তার কাজ হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজকে বন্ধ করা, এই মাত্র আমরা বললাম। বিটা 1 মূলত থাকে হার্টে, যেখানে তার কাজ হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, আর বিটা 2 মূলত স্মুথ মাসেলে থাকে, সেটা রেসপিরেটরি হতে পারে, ইউরিটেরাইন হতে পারে, ভাস্কুলার হতে পারে, যে কোনো স্মুথ মাসেলে তার কাজ হচ্ছে রিল্যাক্সেশন করা। এখন আমি বিটা 1 এবং বিটা 2 দুটোকে আমি বলতেছি যে জিএস প্রোটিন মেডিয়েটেড, কিন্তু এক জায়গায় বলতেছি কন্ট্রাকশন হবে আর এক জায়গায় বলতেছি রিল্যাক্সেশন হবে, কি জন্য হচ্ছে সেই ব্যাখ্যাটা আমরা বলে দিচ্ছি, আবার রিপিট করতেছি। বিটা 2 রিসেপ্টরের সাথে যখন এক ড্রাগটা বাইন্ড করবে বা নিউরোট্রান্সমিটারটা বাইন্ড করবে তখন জিএস প্রোটিন তো স্টিমুলেশন অফ দ্য সাইক্লিক অ্যাডেনাল সাইক্লেস, আলটিমেটলি সাইক্লিক এমপি বাড়বে। স্মুথ মাসেলে যখন সাইক্লিক এমপি বাড়ে তখন সে
মায়োসিন লাইট চেইন কাইনেসকে ফসফোরাইলেশন করে, আর যখন মায়োসিন লাইট চেইন কাইনেসটা ফসফোরাইলেটেড অবস্থায় চলে যায় সে তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ হলে সে অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা করতে পারে না। অ্যাক্টিন মায়োসিন কাপলিং যদি না হয় তাহলে আলটিমেটলি কন্ট্রাকশন হবে না, যেটা স্মুথ মাসেলে হচ্ছে। তাহলে ভাসোডাইলেশন ইজ দ্য রেজাল্ট বা ব্রঙ্কোডাইলেশন ইজ দ্য রেজাল্ট অফ ড্রাগ এন্ড বিটা 2 রিসেপ্টর বাইন্ডিং কম্বিনেশন। ঠিক আছে? আর হার্টে বিটা 1 এর সাথে বাইন্ড করলে সাইক্লিক ইম্পি বাড়ায়, সেখানে আবার কিন্তু হার্টের জন্য ইয়ে হয় না, মায়োসিন লাইট চেইন কাইনেস ফসফোরাইলেশনটা হয় না। কেন হয় না ব্যাখ্যাটা আমরা এখনো জানতে পারি নাই, কিন্তু এইটুকুন শুধু খেয়াল রাখবো যে ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট বাড়বে, হার্ট রেট বাড়বে, এক্সাইটেটরি ইফেক্ট দেখাবে বিটা 1, কিন্তু বিটা 2 রেসপন্সটা হচ্ছে গিয়া ইনহিবিটরি। ঠিক আছে? এগুলো হচ্ছে রেসপন্স। তারপরে রেসপিরেটরি ট্র্যাক্টে তাহলে ব্রঙ্কোডাইলেশন, আয়ে তাহলে মাইড্রিয়াসিস, আর হচ্ছে সিলিয়ার মাসেলে যখন রিল্যাক্স করবে তখন ওই লস অফ অ্যাকোমোডেশন নষ্ট হয়ে যাবে, সাইক্লিক প্লেজিয়া বলে যেটাকে। গ্লুকোমাটা বাড়বে, তবে অ্যাড্রেনালিনের রোল আমি বারবারই বলছি যে গ্লুকোমা ক্লাস আমি ক্লিয়ার করে দেবো। ইউরিনারি ব্লাডারের রিটেনশন, ইউট্রাস রিল্যাক্সেশন। কখন আমার ইউট্রাস রিল্যাক্সেশন চাইবো? যখন আমি দেখবো যে থ্রেটেন্ড অ্যাবর্শন হচ্ছে, আর্লি পিরিয়ডে ইউট্রাস কন্ট্রাকশন করতে যাচ্ছে, তাহলে তখন আমার রিল্যাক্স করে রাখতে হবে। অথবা লেবার টার্ম হয় নাই, টার্ম বেবি না হলে তখনও তো প্রি ম্যাচিউর লেবার হলে বাচ্চাটাকে বাঁচানোর সমস্যা, তাহলে প্রি ম্যাচিউর কন্ট্রাকশন অফ দ্য ইউট্রাস যদি হয় তখন আমি চাইবো ইউট্রাসকে রিল্যাক্স করে রাখতে। সেই ক্ষেত্রে আমার বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে? সেমিনাল ট্র্যাক্টে আলফা 1 আছে যার কাজ হচ্ছে ইজাকুলেশন করা। তাহলে ইয়াং মেল পেশেন্ট যাদের প্রেশার আছে তাদেরকে আমরা ভ্যাসোডাইলেশন করানোর জন্য আলফা 1 ব্লকারটা দিব না, কারণ সেই ক্ষেত্রে তাদের এই ঝামেলাটা হবে, ফেইলিউর অফ ইজাকুলেশনটা হবে। ঠিক আছে? কার্ডিয়াক মাসেলে বিটা 1 এ পজিটিভ অ্যানোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট থাকবে। মেটাবলিজমের ক্ষেত্রে একটু আগে আমরা রেসপন্সটা বলেছি যে বিটা 2 এর সাথে বাইন্ড করলে আলটিমেটলি ফসফোরাইলেজ এনজাইম স্টিমুলেশন হয়, যার কাজ হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো। আর স্কেলেটাল মাসেলে বিটা 2 রিসেপ্টর টুইচ টেনশন ট্রেমর করে, যেটা সালবুটামল করতে পারে, প্লেটলেট অ্যাগ্রিগেশন বাড়ায়, মাসেলে হিস্টামিন রিলিজ কমায়। আর অ্যাড্রেনার্জিক টার্মিনালে এইমাত্র বললাম আলফা 2 এর সাথে বাইন্ড করলে সাইক্লিক এমপি কমে গিয়ে আলটিমেটলি রিলিজ কমিয়ে যায়, আর বিটা 2 এর সাথে বাইন্ড করলে সাইক্লিক এমপি বেড়ে গিয়ে রিলিজ অফ দ্য নরএপিনেফ্রিন বেড়ে যাবে। এই হচ্ছে রেসপন্স। ঠিক আছে? মলিকুলার মেকানিজম, আলফা 1 মানে হচ্ছে জিকিউ, আর জিকিউ মানে হচ্ছে ফসফোলাইপেজ সি, ফসফোলাইপেজ সি মানে হচ্ছে ইনোসিটো ট্রাইফসফেট এবং ডায়াসাইক্লিসাম। এদের আলটিমেট কাজ হচ্ছে ক্যালসিয়াম বাড়ানো, এবং ক্যালসিয়াম মানেই সেটা যদি স্মুথ মাসেল হয় কন্ট্রাকশন, এক্সোক্রাইন গ্ল্যান্ড হলে সিক্রেশন, এই এক্সাইটেটরি ইফেক্ট গুলো সে দেখাবে। আলফা 2 মানে হচ্ছে ইনহিবিশন অফ অ্যাড্রেনাল সাইক্লেস, কারণ জিআই এর মাধ্যমে কাজ করে, সাইক্লিক এমপি কমে যাবে, এক্সাইটেটরি ইফেক্ট বন্ধ হয়ে যাবে, ইনহিবিশন করবে, নিজেই নিজের রিলিজ বন্ধ করবে। আর বিটা 1 বা বিটা 2 যেটাই বলো, ওদের কাজ হচ্ছে জিএস প্রোটিনের মাধ্যমে, জিএস প্রোটিনের মাধ্যমে সাইক্লিক এমপি বাড়বে, সেটা স্মুথ মাসেল হলে মায়োসিন লাইট চেইন কাইনেসকে ফসফোরাইলেশনের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করে দেয়, আর যদি অন্য মাসেল হয় যেমন কার্ডিয়াক মাসেল সেখানে গিয়ে সে কন্ট্রাকশন করতে পারে। এই হচ্ছে মলিকুলার মেকানিজম। তাহলে এখন এই জরুরি অংশটা কিন্তু আমি রিপিট করে দিলাম, সাইট, লোকেশন, বেসিক মলিকুলার মেকানিজম এন্ড ইফেক্ট অফ স্টিমুলেশন। এগুলো বলে দিয়েছি। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলেছিলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে যে আচ্ছা স্ট্রাকচারটা যদি কেউ মনে রাখতে পারো ভালো, না ক্যাটেকোলামাইন কাকে বলে এটা জিজ্ঞেস করবো, কারণ 3,4 ডাইহাইড্রোক্সি মিথাইলামাইন সাইড চেইন, এরকম হাইড্রোক্সিল গ্রুপ থাকবে দুটা ইয়েতে, থার্ড এবং ফোর্থ পজিশনে, এটা মূল, এবং এটা থাকলে তারা হচ্ছে গিয়ে ক্যাটেকোলামাইন, বেনজিন রিং এর ফোর্থ এবং থার্ড পজিশনে। এই ক্যাটেকোলামাইন হলে তারা কি হবে? তারা হবে যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে ওয়াটার সলিবল, তাহলে তারা ওরালি দেওয়া যাবে না, ওদেরকে প্যারেন্টালি দিতে হবে। আর ক্যাটেকোলামাইন স্ট্রাকচারটা থাকার জন্য কম্ট এবং মাও এনজাইম গুলো এদের উপর কাজ করতে পারবে, তাহলে তারা র্যাপিড মেটাবলিজম হয়ে যাবে, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হবে, ওরা সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে আলফা বা বিটা রিসেপ্টরের সাথে, এই জন্য এরা ডাইরেক্টলি অ্যাক্টিং হয়। এইগুলো সবই হচ্ছে ক্যাটেকোলামাইন স্ট্রাকচারের জন্য। ঠিক আছে? এখন যে কোনো একটা জায়গায় বা দুটো জায়গায় যদি হাইড্রোক্সিল গ্রুপটা না থাকে তখন তারা হয়ে যায় নন ক্যাটেকোলামাইন। তাহলে নন ক্যাটেকোলামাইন গুলো হচ্ছে ওরালি অ্যাক্টিভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রস করতে পারে, ওরা মেটাবলিজম সহজে হবে না, ফলে লং ডিউরেশন অফ অ্যাকশন। এই কয়েকটা পার্থক্য খেয়াল রাখবা, আরো কত পার্থক্য নিজেরা বাইর করে নিবা এবং মনে রাখবা। হ্যাঁ, ক্যাটেকোলামাইন এবং নন ক্যাটেকোলামাইন নামগুলো মনে রাখবা।
তারপরে আসো ক্যাটেকোলামাইন এবং নন ক্যাটেকোলামাইন বলার পরে হচ্ছে স্ট্রাকচার গুলো পড়ে রাখছি। ডাইরেক্ট লিফটিং ও ইনডাইরেক্ট লিফটিং কথাটাও কিন্তু বলে দিচ্ছি। ক্যাটেগরি স্ট্রাকচার যাদের আছে তারা সরাসরি কাজ করে, যাদের নাই তারা সরাসরি কাজ করতে পারে না। ডাইরেক্ট লিফটিং গুলো ইনডাইরেক্ট লিফটিং গুলো ছাড়াও আরেকটা আছে মিক্স, কেউ মানে দুই রকম অ্যাকশনই আছে, সরাসরিও কাজ করতে পারে রিসেপ্টরের সাথে, আবার ইনডাইরেক্টলি রিলিজ করার মাধ্যমে কাজ করতে পারে, যেমন হচ্ছে ইফেড্রিন। আর সোর্স অনুযায়ী তোমার বডিতে কিছু তৈরি হয়, সেগুলো হচ্ছে ন্যাচারাল বা এন্ডোজেনাস, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন এবং ডোপামিন। তুমি বডিতে তৈরি হয়েছে সেটা তুমি জেনেছো, আর সিনথেটিক হচ্ছে বাকিগুলো, আইসোপ্রিনালিন বা আইসোপ্রোটেরানল, ডোপামিন, ডাইভিটামিন, তারপর ফিনালেফ্রিন, আইসোপ্রিনাল, এগুলো সব হচ্ছে। আর ডাইরেক্ট অ্যাক্টিং গুলো আবার ক্লাসিফিকেশন করেছি স্পেসিফিক আর নন স্পেসিফিক। স্পেসিফিক মানেই হচ্ছে একটা ড্রাগ একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, যেমন আলফা 1 এর সাথে বাইন্ড করছে ফিনালেফ্রিন, মিথোক্সামিন, মিডোড্রিন। আর আলফা 2 এর সাথে বাইন্ড করে ক্লনিডিন, আলফা মিথাইল নরএপিনেফ্রিন, আলফা মিথাইল ডোপা, গুয়ানফেসিন, গুয়ানরেঞ্জ। আর বিটা 1 এর সাথে সিলেক্টিভ অ্যাগনিস্ট হচ্ছে ডাবিউটামিন। তারপরে বিটা 1 এর সাথে পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে প্রেনালচারল। বিটা 2 এর সাথে ডাইরেক্টলি অ্যাক্টিং হচ্ছে গিয়ে সালবিউটামল, সালবিউটামল, ডারবোটালিন, এগুলো হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। তবে একটা কথা খেয়াল রাখবা, এই যে স্পেসিফিক বলছি আমরা, একটা ড্রাগ একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করার ব্যাপারটা, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল না যে এটাই হতে হবে। তুমি যদি ডোজ না মেনটেন করতে পারো, তুমি যদি থেরাপিউটিক ডোজের বেশি দিয়ে ফেলো, তাহলে কিন্তু তারা রিসেপ্টর স্পেসিফিসিটি গুলো হারায় ফেলবে, তাহলে তারা নন স্পেসিফিক হয়ে যাবে এবং তখন অন্য রিসেপ্টরের সাথেও বাইন্ড করতে পারবে। তাহলে নন স্পেসিফিক কথার অর্থ কি, একটা ড্রাগ অনেকগুলো রিসেপ্টর, একের অধিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। যেমন তুমি অ্যাড্রিনালিনের কথা যদি চিন্তা করো, সে সবার সাথে বাইন্ড করতে পারে, তাহলে এটা হলো নন স্পেসিফিক। তারপরে নর অ্যাড্রিনালিন আলফা 1, আলফা 2, বিটা 1 এর সাথে বাইন্ড করতে পারে। ডোপামিন আলফা 1, বিটা 1, D1, D2 এর সাথে বাইন্ড করতে পারে। আর আইসোপ্রিনালিন যেহেতু তার ইথাইল অ্যামিন সাইড চেন অনেক লম্বা, এই জন্য তার আলফা প্রতি কোনো ঘটনা নাই, সব বিটা 1 এবং বিটা 2 এর সাথে বাইন্ড করতে পারে। তাহলে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এইসব বললাম, রেসপন্স গুলো এখন আমরা জানি। এখন আমাকে খেয়াল রাখতে হবে যে এইটা, যে ইফেক্ট অফ নরএপিনেফ্রিন অন ইনট্যাক্ট সিভিএস। ইনট্যাক্ট কেন? কারণ রিফ্লেক্স সিম্প্যাথেটিক সিস্টেম গুলো এখন তাদের অ্যাক্টিভ থাকবে। সময় আর বেশি নেই, কিন্তু আমি কুইক রেপিটেশন করতে চাচ্ছিলাম। এটাকে এখন বলবো না কালকে বলবো? আজকে ক্লাসটা যথেষ্ট ডিস্টার্ব হলো, আই এম সরি ফর দ্যাট। আমার সাথে কি কেউ আছো? জি ম্যাম। বুঝতে পারছো এতটুকুন যে বললাম? জি জি ম্যাম। ম্যাম। রিপিট করে দিলাম, তোমরা বোর হবা না, চেষ্টা করবা এখানে কি বলা হচ্ছে সেই কথাগুলো পড়বা এবং নিজেরা বুঝার চেষ্টা করবা, এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জিজ্ঞেস করবা। আমি থাকি, আমাকে বা মালিহা ম্যাডাম থেকে মালিহা ম্যাডামকে, আমাকে যে জেনারেল ফার্মা জিজ্ঞেস করা যাবে না এমন কোনো কথা নাই, আমাকে অটোনমিক জিজ্ঞেস করা যাবে না এমন কোনো কথা নাই, মালিহা ম্যাডামকেও যে অটোনমিক জিজ্ঞেস করা যাবে না এমন কোনো কথা নাই, মনে থাকবে? সো যে কোনো কাউকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা, যাকে তোমাদের মনে হয় যে না আমরা এর কাছ থেকে শুনলে ভালো লাগবে, বুঝতে পারবো সামথিং, তখন তুমি তাকেই জিজ্ঞেস করে নেবা। উই আর অ্যাভেলেবল ফর ইউ অল দ্য টাইম অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। ওকে? জি জি ম্যাম। ম্যাম। এখন এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? হ্যালো? জি ম্যাম। নাই ম্যাম। তোমরা আবার হারাই গেছিলে না? আজকে ক্লাসটা যা হলো না, একদম ভয়ঙ্কর। অরুণিমা, জি ম্যাম। অরুণিমা, জি ম্যাম। আজকে ক্লাসটা বুঝছো কিছু? রিপিট বুঝছি। ক্লাস জি বুঝছো? ম্যাম। প্রশ্ন জি আছে ম্যাম। কিনা জিজ্ঞেস করতেছি, যে কোনো প্রশ্ন না আছে? না হ্যাঁ, না ম্যাম, না নাই। পুরো বুঝছো? জি ম্যাম বুঝছি ম্যাম। আটকে। হ্যাঁ?
জি ম্যাম বলো ইনডাইরেক্ট ড্রাগের নাম বলো ইনডাইরেক্টলি অ্যাক্টিং সিম্পাথোমাইমেটিক ড্রাগ কোনটা বলো টাইরামিন টাইরামিন অ্যামফেটামিন অ্যামফেটামিন মেটোরামিনল এগুলো সব ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ আর মিক্সড অ্যাক্টিং কোনটা মিক্সড অ্যাক্টিং কোনটা ইফেড্রিন ইফেড্রিন কেন ইফেড্রিন মিক্সড অ্যাক্টিং কি সুন্দর ছবি একটা ভাইসে উঠছে নৌকার মাঝে বসে রয়েছে ক্লাসগুলো এরকম হইলে তোমাদের খুব মজা না ডিরেক্টলি রিসেপ্টরকে স্টিমুলেট করে আবার আলফা হচ্ছে বিটা রিসেপ্টর কোনটা নরএপিনেফ্রিন রিলিজ এই করে দুটাই রেসপন্স আছে তাদেরকে আমরা ইফেড্রিনে এরকম দেখেছি সেই ইনডাইরেক্টলি রেসপন্স করতে পারে রিলিজ অফ দ্য নরএপিনেফ্রিন বাড়ানোর মাধ্যমে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আবার সে সরাসরি কিছু বিটাটরি ইফেক্টও আছে এর জন্য তারা হচ্ছে মিক্সড অ্যাক্টিং ঠিক আছে আচ্ছা তাহলে আর হচ্ছে আরো অনেক কোশ্চেন আছে সেটা কালকে আমরা আরো পড়াশোনা করে পড়বো আর কি, ঠিক আছে কালকে তাহলে বাকিটুকুন তোমরা নিজেরা একটু পড়ে এসো তাহলে আমার জন্য সুবিধা হবে যে আমরা রিপিটও করছি নিজেরাও পড়ছি একদম পাকাপোক্ত যেন একটা সিম্পাথোমাইমেটিক ড্রাগ সম্পর্কে ইনফরমেশন তৈরি হয় ঠিক আছে ওকে ম্যাম আচ্ছা ঠিক আছে